আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। সংসদের সকালের সেশনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই সময় সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও জানান, পর্যটন খাত এগিয়ে নিতে পায়রা কুয়াকাটা ইকো ট্যুরিজম পরিকল্পনা করা হচ্ছে। অপর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময় উপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য উন্নত অস্ত্র, আধুনিক যুদ্ধ বিমান, নৌযান ও সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আধুনিকায়ন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, যা দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ভিত্তি গড়ে তুলবে। শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। একদিকে বৈশাখের তপ্ত রোদ, অন্যদিকে সড়কে ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা। সব মিলিয়ে চরম দুর্ভোগের সময় পার করছেন যানবাহনের চালকরা। গত 1.5 মাস ধরে চলা জ্বালানি তেল নিয়ে এমন চিত্র রাজধানী ঢাকা সহ সারা দেশের। সরবরাহে ঘাটতি থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন থেকেই পূর্ণ মাত্রায় তেল দেয়া বন্ধ রয়েছে। ফলে যেগুলো চালু রয়েছে সেখানে তেল নিতে যানবাহনের চাপ পড়ছে বেশি। ফলে অনেক স্থানে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। চট্টগ্রামে উন্নত মানের ল্যাবে হামের পরীক্ষা করার সক্ষমতা থাকলেও কিট সংকট ও অনুমতি না থাকায় হামের পরীক্ষা করা হচ্ছে না। ফলে নমুনা পাঠাতে হচ্ছে ঢাকায়। এতে লাগছে অনেক সময়, বাড়ছে জটিলতা। চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস BITID-তে হাম শনাক্তের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা আছে। বায়োসেফটি লেভেল 3 মানের পরীক্ষাগার এটি। প্রতিদিন অন্তত 100 হাম রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আছে এখানে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না মেলায় এখনও পরীক্ষা শুরু করা যাচ্ছে না। BITID কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের শেষ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি এবং কিট চেয়ে আবেদন করা হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। সবার এটা কোয়েরি যে এখানে ল্যাবটা চালু হচ্ছে না কেন। তো এটা এই কথাটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আপনারা এটা আমরা যদি চালু করি এটার জন্য জনগণের সুবিধা হবে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। বিশেষ করে টিকার বাইরে থাকা শিশুদের মধ্যে ঝুঁকি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় নমুনা পাঠানোর পর ফল পেতে যেখানে কয়েকদিন সময় লাগে, সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা চালু হলে এতে সময় লাগবে না। এতে দ্রুত রোগ শনাক্ত হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণেও সুবিধা হবে। যাদের এখনো গত 6 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খায়নি, তারা যেন ভিটামিন এ ক্যাপসুলটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে তাদের বয়স অনুযায়ী ডোজ ঠিক করে খেয়ে নিয়ে শিশুর পুষ্টিমান যেন ঠিক রাখা হয় এবং যাতে শিশুকে একটু স্বাস্থ্যকর পরিবেশে রাখা যায়, এটা চেষ্টা করলে আমার মনে হয় হাম খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিষয়টি দ্রুত সমাধানে ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। নমুনা পরীক্ষার বিষয়ে এই সিদ্ধান্ত আসে আমাদের কেন্দ্রীয়ভাবে, সেন্ট্রালি, এবং এই মুহূর্তে IPH ছাড়া সারা বাংলাদেশের আর কোথাও এই টিকা
এই স্যাম্পলগুলো পরীক্ষা করার কোনো সুযোগ এখন আমরা তৈরি করতে পারি নাই। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত শনাক্ত ও আইসোলেশন জরুরি, কিন্তু পরীক্ষার ফল পেতে দেরি হলে আক্রান্ত ব্যক্তি অজান্তে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে, ফলে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে ওঠে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় দেশের সামুদ্রিক জলসীমায় শুরু হয়েছে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। গত মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী 11ই জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে জেলেরা জানান তাদের অনেকেই তেলের সংকটের কারণে সাগরে মাছ শিকারে যেতে পারেননি। তার উপর নতুন এই নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। মৎস্য কর্মকর্তারা জানান নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেরা সরকারের পক্ষ থেকে চাল সহায়তা পাবেন। এক্ষেত্রে প্রত্যেককে 2 ধাপে 77 কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে বরফ কল ও জ্বালানি সরবরাহ বন্ধের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। দীর্ঘ 16 বছর পর আজ থেকে সারা দেশে একযোগে 2025 সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুযায়ী প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা বিষয়ের পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে 2.5 ঘন্টা ধরে চলবে। তবে দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব জেলায় 17 এপ্রিল গণিতের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 2008 সালে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল বাংলাদেশে। 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি পরীক্ষা শুরু হওয়া আলাদা করে এই পরীক্ষাটি বন্ধ হয়ে যায়। মাঝে 2022 সালে পরীক্ষামূলকভাবে একবার এই পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা আবার স্থগিত ছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিয়ে নানামুখী বক্তব্য আসা অব্যাহত রয়েছে। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই বক্তব্যের সমর্থন পাওয়া যায় 2 দেশের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনার সুযোগ তৈরি হওয়ায়। সিএনএন জানায় এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। Iran reportedly sent drone. The base is also reported to host systems such as the David Sling targeted the control tower. খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর ফিরতি লেগের খেলায় রাতে আর্সেনালের মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবন। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। 2টি ম্যাচই শুরু হবে রাত 1টায়। সময়টা একদম ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগা শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও টিকে থাকতে দলটির সামনে এখন কঠিন এক চ্যালেঞ্জ। বায়ার্ন মিউনিখের দুর্গে কেবল জিতলেই হবে না, মেলাতে হবে গোলের সমীকরণও। প্রথম লেগে ঘরের মাঠে 2-1 গোলে হেরেছিল লস ব্লাঙ্কোরা। ব্যবধানটা বড় নয়, তাই ঘুরে দাঁড়িয়ে রিয়ালের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। আর চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্টদের প্রত্যাবর্তনের নজির তো কম নেই। এবারও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ আলভারো আরবেলোয়া। যদিও দলের সেরা গোলরক্ষক থিবো কর্তোয়া ও রদ্রিগোকে পাচ্ছে না তারা। লিয়ান চুয়ামিনিও নিষিদ্ধ, তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিওর অনুপস্থিতিও দুশ্চিন্তা বাড়িয়েছে। এদিকে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর বায়ার্ন মিউনিখের সাম্প্রতিক স্কোয়াড বেশ শক্তিশালী। গত সপ্তাহে বুন্দেসলিগায় তারা খেলিয়েছিল রিজার্ভ দল, সেখানেও পেয়েছে সেরা সাফল্য। পাশাপাশি এক মৌসুমে সর্বাধিক গোল করা নতুন রেকর্ডও ক্লাবটি দখলে। জার্মান কাপের সেমিফাইনালেও জায়গা করেছে পোক্ত। এছাড়া বুন্দেসলিগায় 12 পয়েন্ট এগিয়ে থেকে আছে শীর্ষে। সব মিলিয়ে দারুণ ছন্দে আছে বায়ার্ন। লিগ কাপ এবং এফএ কাপ হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অপ্রতিরোধ্য ইংলিশ ক্লাব আর্সেনাল। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার একটি ম্যাচও হারেনি মিকেল আর্তেতা শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষই সবচেয়ে কম পরিচিত দল। আর্সেনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে জিতেছিল, তাই দ্বিতীয় লেগের কাজটা মোটেও কঠিন হওয়ার কথা নয়।
তবে নিজেদের তুলনায় তেমন শক্তিশালী নয় এমন দল স্পোর্টিং লিসবনের বিপক্ষে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে গানারদের তুলনামূলকভাবে সতর্ক থাকতেই হবে, নয়তো পচা শামুকে পা কাটা প্রবাদটি হয়তো ম্যাচের শিরোনাম হতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।